ঘন আঁধার রাতে চারিদিকে নিগুড় নিস্তব্ধ, শুধু দেখা যাচ্ছে দূরের আকাশে মেঘের স্তূপ, আর মাঝে মাঝে বিদ্যুতের ক্ষীণ ঝলকানি। আর এই অন্ধকারের বুক ছিঁড়ে একটা হেলিকপ্টার ছুটে চলছে দ্রুত গতিতে, তার প্রপেলারের শব্দ নিস্তব্ধ রাতটাকেও ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। হেলিকপ্টারের ভেতরে অদ্ভুত এক ভারী নীরবতা। সেই নীরবতার মাঝখানে বসে আছে ঈশানী। তার সামনে টিস্যুর বক্সটা প্রায় খালি, একটার পর একটা টিস্যু ব্যবহার করতে করতে শেষ করে ফেলেছে সে। তবুও তার কান্না থামছে না। চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে, নাক টানতে বারবার ঠোঁট কাঁপছে। ঈশানী মাথা এলিয়ে জানালার দিকে তাকায়, নজরে পড়ে বাইরে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। সাথে অদূরে ডেসেলটা দাউ দাউ করে চলছে। এদিকে রমণী মনে মনে নিজের জীবনের হিসাব মিলাতে ব্যস্ত হয়ে পড়েছে। মস্তিষ্কে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমার জীবনে আসলে কে আছে? পরের মুহূর্তে সে নিজের উত্তর খোঁজার চেষ্টা করে। মা বাবা? না, ছোটবেলায় তো হারিয়ে ফেলেছে তাদের। তার বাবার মুখটা পর্যন্ত ঠিক মতো মনে নেই। কখনো কখনো চেষ্টা করে মনে করার, কিন্তু স্মৃতিটা ঝাপসা হয়ে যায়। তারপর ভাই? না, তার ভাইও তাকে ছেড়ে চলে গেছে। ভাইয়ের কুকীর্তিগুলো শুনে সে বহু চেষ্টা করেছে ভাইকে ঘৃণা করার, কিন্তু তা আর হয়ে ওঠেনি। আর যেত তার কোনোদিনও হয়নি। একটার পর একটা মানুষ তার জীবন থেকে হারিয়ে গেছে। সে ফিস করে নিজের মনেই বলে, সবাই চলে যায়, সবাই। তার চোখ থেকে আবারও জল গড়িয়ে পড়ে। রওনাকের কথা মনে পড়তে তার বুকটা মোচড় দিয়ে ওঠে। মনে মনে ফের আওড়ায়, আমি ভেবেছিলাম একটা বন্ধু পেয়েছি, কেউ তো আছে আমার পাশে। তার গলা আটকে আসছে কান্নায়। তারপর ঠোঁট কামড়ে ধরে বলে, কিন্তু সেও। রমণী বাক্য শেষ করতে পারল না। সে মাথা নিচু করে ফেলে, তার হাত দুটো কাঁপছে। একটা দীর্ঘ শ্বাস ফেলে মনে মনেই হিসাব করতে থাকে জীবনের প্রাপ্তি। একটা শূন্যতা যেন তার ভেতরে ছড়িয়ে পড়ে। আমার কিছুই নেই, একদম কিছুই। কিন্তু হঠাৎ কিছু একটা ভেবে সে থেমে যায়। পর মুহূর্তে ঠোঁটে হালকা হাসি টেনে বলে, না না, শূন্য কিভাবে হবে? আরবি আছে, সানা আছে, এসপি আছে, ওরা তো আছে, ওরাই তো আমার সব। কিন্তু পর মুহূর্তে সেই হাসিটা মিলিয়ে যায়। আবারও চাপা কান্নায় ভেঙে পড়ে রমণী। কিন্তু রমণীর এদিকে কোনো খেয়ালই নেই যে এই পুরো সময়টাতে তার পাশের সিটে বসে থাকা মানব নীরবে তাকিয়ে আছে তার দিকে এক দৃষ্টিতে। সে আর কেউ না, রিজবির চোখে অদ্ভুত একটা দৃষ্টি, কঠিন আর কোথাও যেন নরম। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কিছু একটা ভেবে হঠাৎ মুখ ঘুরিয়ে নেয়। ভিতর থেকে একটা বিরক্তকর শ্বাস বেরিয়ে আসে। মনে মনে নিজেকেই নিজে গালি দেয়, দূর, কেন তাকাচ্ছি আমি? রিজভি, কেন তুই নিজেকে সামলাতে পারিস না? তার ছোঁয়াল শক্ত হয়ে আসে। সে জানে তার এভাবে তাকানো উচিত না, কিন্তু অবাধ্য চোখ আবার চলে যায় পাশে বসা মানবীর দিকে। তার অশ্রু, তার ভাঙা মুখ, তার একাকিত্ব, সব কিছু তার চোখে পড়েছে। রিজভির চোখ বন্ধ করে হারিয়ে যায় পুরনো স্মৃতিগুলোতে। প্রথম কাতারেই পড়ে থার্ড পার্সন শব্দটা, যেন তার মাথায় হাতুড়ির মতো আঘাত করে। সে এই জিনিসটাকে সবচেয়ে বেশি ঘৃণা করে, প্রচণ্ডভাবে। কেননা সে নিজের চোখে দেখেছে একটা তৃতীয় মানুষের কারণে কিভাবে একটা পরিবার ভেঙে যায়। তার বাবার মুখটা ভেসে ওঠে, তার মা, তাদের ঝগড়া, প্রতিদিনের চিৎকার, অভিযোগ, সব। রিজভি তখন টিনেজার ছিল। সে মা বাবার মধ্যে কোনো কথা বলতো না, শুধু দূর থেকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতো। তার বাবা শুরুতে এমন ছিল না। তারা দুজনে একই ভার্সিটিতে পড়ে ভালোবেসে বিয়ে করেছে। কিন্তু জীবনের শেষ সময়টাতে ইকবাল জাওয়ানের সংস্পর্শে এসে সব পাল্টে গেছে। তার বাবা আলবি জড়িয়ে পড়ে পরকীয়া নামক ব্যাধিতে। রিজভির শ্বাস ভারী হয়ে যায়। সে মনে মনে নিজেকেই বলে, আমি কখনো কারো জীবনের তৃতীয় মানুষ হব না, কখনো না। তার আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়ে যায়। সেদিন প্রথম সেই ঈশানীর চোখে আর্যের জন্য সেই অনুভূতিটা দেখেছিল, সেদিনই সে বুঝে গিয়েছিল এখানে তার কোনো জায়গা নেই। সেদিন থেকে সে নিজেকে সরিয়ে নিয়েছিল, চুপচাপ দূরে সরে গিয়েছিল। তারপর যখন সে দেখলো রওনাকের চোখেও সেই একই অনুভূতি ঈশানীর জন্য, তখন সে আরও দূরে সরে যায় পুরোপুরিভাবে। আর সাথে সাথে মনে করে নিজেকে বুঝায়, আমি কোনো দিন তৃতীয় মানুষ হব না, আমি কারো ভালোবাসার মাঝে ঢুকবো না, আমি সেই ভুলটা করব না যেটা আমার পরিবারকে শেষ করে দিয়েছে। রিজভি একটা দীর্ঘশ্বাস
ফেলে চোখ তুলে আবার তাকায় ঈশানীর দিকে। বিপরীতে সে এখনও কাঁদছে। রিজভির বুকের ভেতর কিছুটা একটা নড়েচড়ে ওঠে, একটা অদ্ভুত টান, যেটাকে সে সবসময় চাপা দিয়ে রেখেছে। সে নিজেই বিরক্ত হয়ে যায় নিজের উপর। সে মাথা নিচু করে জোর করে নিজেকে সম্বরণ করে। তারপরও চোখ জোড়া যেন অবাধ্য হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। কিয়ৎক্ষণের নীরবতা শেষে রিজভি নিজের ভেতরে দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ধীরে ধীরে নিজের হাতটা বাড়িয়ে খুব আলতো করে ঈশানের মাথায় হাত রাখে। বিপরীতে রমণী একটু চমকে ওঠে, তাকায় তার দিকে। চোখ দুটো বেজা লাল, অশ্রু জমে আছে এখনো। তাকাতেই নিঃশেষ সে তার চোখের কোণা থেকে আরেক ফোঁটা জল গড়িয়ে পড়ে। রিজবুর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে আর কিছু না ভেবে অন্য একটা হাত আলতো করে মুছে দেয়। সেই জল সান্ত্বনা সুরে আওড়ায়, সবাই সব কিছু পায় না ঈশা, এই দুনিয়ায় কেউই পুরোটা পায় না। সে একটু থেকে রমণীর চোখে চোখ গেঁথে বলে, সব কিছু যদি সবার জীবনে থাকতো তাহলে স্রষ্টার দরকারই পড়তো না। আমরা চাইতাম না, প্রার্থনা করতাম না, আশা করতাম না। অপূর্ণতা না থাকলে মানুষ মানুষই থাকতো না। এই কষ্টগুলো, এই হারিয়ে ফেলা, এগুলোই আমাদের মানুষ বানায়। এতক্ষণ ধরে কাঁদতে থাকা এবার ঈশানী চুপ করে যায়। তার কান্না থেমে গেছে। রিজভি ফের বলে, তুমি ভাবছো তোমার কেউ নেই? যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার ছিলই না হয়তো, কিন্তু যারা এখনও আছে। সে একটু ঝুঁকে এসে বলে, ওরাই আসল। ওদের জন্যই তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। কারণ তুমি একা না, তুমি কখনোই একা ছিলে না। ঈশানীর চোখ আবারও ভিজে ওঠে। সে ধীরে ধীরে বলে, কিন্তু কেন সবসময় আমার সাথেই এমন হয়? আমি কি এতটাই খারাপ? যাদের আমি নিজের ভাবি তারা কেন চলে যায়? আমি ক্লান্ত রিজভি ভাই, খুব ক্লান্ত, আর পারছি না। সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করে, কিছুই ভালো লাগে না। রিজভি একটু সামনে ঝুঁকে নরম কণ্ঠে শুধালো, এই যে তুমি এখনও কাঁদছ, এটাও একটা শক্তি। যারা ভেঙে পড়েও কাঁদতে পারে তারা আবার দাঁড়াতে পারে। যারা একেবারে অনুভূতিহীন হয়ে যায় তারাই আসলে হারিয়ে যায়। তার প্রত্যুত্তরে রমণী আর কিছুই না বলে চুপচাপ ধীরে ধীরে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকায়। বাইরে এখনও অন্ধকার। 2 দিনের ক্লান্তি, মানসিক চাপ, কান্না, সব মিলে তার শরীর আর টিকতে পারছে না। ধীরে ধীরে সে জানালার পাশে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। কিয়ৎকাল পরে নিঃশব্দে ঘুমিয়ে পড়ে। রিজভি এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে একটু নড়ে বসে মনে মনে একবার ভাবে কাঠটা এগিয়ে দেবে, পরে মুহূর্তে আবারও ভাবে না, থাক। তার মাথায় আবারও সেই প্রশ্নটা আসে, আমি কি থার্ড পারসন? না, আমি তো কারো কাছ থেকে ওকে কেড়ে নিচ্ছি না। তাহলে এই ভেবে রিজভি আলগোসে আস্তে ঈশানীর মাথাটা তার কাঁধে রাখে। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা মৃদু হাসি ফুটে ওঠে। হেলিকপ্টারটা তখনও ছুটে চলছে ব্ল্যাক ম্যানশনের দিকে। বঙ্গোপসাগরের কালো জলরাশি গভীর রাতের অন্ধকারে আরো ভয়ঙ্কর, আরো রহস্যময় হয়ে উঠেছে। আর সেই অন্ধকারের বুক চিরে 3টি কালো হেলিকপ্টার ছুটে চলছে ব্ল্যাক ম্যানশনের দিকে। মাঝের হেলিকপ্টারটায় পিছনের সিটে বসে আছে আরজে, তার কোলে ঘুমন্ত আরভি। ছেলেটার ছোট্ট মুখটা শান্ত, দুদিনের আতঙ্ক আর ক্লান্তির পরে যেন একটুখানি নিরাপত্তা। আরজের এক হাত শক্ত করে জড়িয়ে আছে তাকে। তার চোখ বন্ধ, মাথা সিটে ঠেকানো। কিন্তু হঠাৎ সে ধীরে ধীরে চোখ খুলে তাকায় পাশের রমণীর দিকে। সানা জানালার বাইরে তাকিয়ে আছে। আরজে একবার নিজের ঘড়ির দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে প্রশ্ন করে, বাই দা ওয়ে, তুমি এখানে কিভাবে এসেছো? প্রশ্নটা শুনতেই সানা চমকে ওঠে। মনে মনে ভাবে, সে কিভাবে বলবে সে আরজের ঘড়িতে ট্যাকার লাগিয়েছে। তাই গলা খাকারি দিয়ে ইনিয়ে বিনিয়ে বলে, ইয়ে, মানে, কিভাবে? আর গুগল ম্যাপ দেখে এসেছি। আরজে অবাক হওয়ার ভান করে বলে, গুগল ম্যাপ? বাহ, আজকাল গুগল ম্যাপে হাসবেন্ডের লোকেশনও থাকে? আরে, যেখানে কিম জোনের লোকেশন যেখানে থাকে সেখানে আপনি কে? আচ্ছা তো ম্যাডাম, আপনার সেই গুগল লোকেশন চেক করে যদি বলতেন শেখ হাসিনা কোথায় আছে তাহলে দেশ বড়ই উপকৃত হতো। বিপরীতে রমণী তার দিকে বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করে দন্ত চেপে বলে, সানা যার তার উপকার করে না। তবে হ্যাঁ, কোটি টাকা দিলে অন্য কথা। তখন শুধু হাসিনা না, বঙ্গবন্ধুর লোকেশন বলে দিতে পারি। এই বলে রমণী মুখ ঘুরিয়ে আবার বাহিরে তাকায়। আর যে হঠাৎ গলা খাকারি দেয়, হাতের ঘড়িটা ঠিক করতে করতে শান্তভাবে বলে,
নেক্সট টাইম যদি লোকেশন ট্র্যাকার লাগাতে হয় তাহলে ঘড়িতে নয়। সানা তোরাক করে তার দিকে তাকায়। আর যে নির্লিপ্ততা কণ্ঠে চালিয়ে যায়, ওটা খুব কমন জায়গা, 2-3 সেকেন্ডেই ধরা পড়ে যায়। অন্য কোথাও লাগালে হয়তো 2-3 মিনিট সময় লাগতো, ম্যাডাম। সানা তেরচা চোখে তাকিয়ে ভাবে, তার মানে এই লোক জানতো, তারপরও তার সাথে নাটক করছে এতক্ষণ। সানা কিছু একটা ভেবে জিজ্ঞেস করে, আপনি আপনার মায়ের খবর জানেন? আর যে সরু চোখে রমণীর দিকে তাকায়। সানা তার মায়ের খবর জিজ্ঞেস করছে, এটা তার বিশ্বাস হচ্ছে না। আর এই 2 দিন সে ছেলের পিছনে এতটাই ব্যস্ত ছিল যে কারো কোন খবরই রাখেনি। তাই ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কেন, কি হয়েছে মমের? প্রত্যুত্তরে রমণী ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি ফুটিয়ে জানলার দিকে তাকিয়ে বলে, গেলেই দেখতে পারবেন, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। জাওয়ান ম্যানশনের বেজমেন্ট, উপরের রাজকীয় প্রাসাদের নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার নরকের মতো। লম্বা করিডোর, অন্ধকারে ডুবে থাকা, মাঝে মাঝে লাল রঙের ডিম লাইট ঝিকমিক করছে। ইন্টারপোল অফিসাররা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে প্রতিটা কক্ষের দিকে, এগুলোর ভিতরে কি আছে তা দেখার জন্য। সিতারা তাদেরকে প্রতিটা দরজার পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। প্রথম দরজায় পাসওয়ার্ড দিতে দরজাটা ধীরে ধীরে খুলে যায়। আর ভেতরে ঢুকতেই সবাই থমকে যায় সামনের দৃশ্য দেখে। সবার চোয়াল ঝুলে পড়ার উপক্রম, কেননা সামনের দেওয়ালে লেখা সাইলেন্ট চেম্বার। ঘরের মাঝখানে একটা চেয়ার দুলছে মৃদুভাবে, আর সেই চেয়ারের সাথে বাঁধা একটা মানুষের কঙ্কালসার দেহ। মুখটা শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে রতারা চিহ্ন তো শুকিয়ে লেগে আছে। চারপাশে দেয়ালে সাউন্ডপ্রুফ প্যাডিং। একজন অফিসার ফিসফিস করে বলে, মনে হচ্ছে এখানে চিৎকার করলেও কেউ শুনতো না। চেয়ারের পাশে একটা স্ক্রিন জ্বলজ্বল করছে, যেখানে ইংরেজিতে লেখা 24 ঘন্টার সাইলেন্স এক্সপেরিমেন্ট। মানে এখানে এই চেয়ারে কাউকে টর্চার করা হতো, কিন্তু 24 ঘন্টা পর্যন্ত সে কোন রকমের শব্দ করতে পারবে না। তারা প্রমাণ নিয়ে তড়িঘড়ি করে তারপরের কক্ষে চলে যায়। দরজা খুলতেই আলো ঝলসে ওঠে। সবাই চোখ হাত দিয়ে ঢেকে ফেলে, তারপর ধীরে ধীরে সেই আলো কমে আসে। নজরে আসে মেঝেতে পড়ে থাকা কয়েকটা পোড়া দাগ। মাঝখানে লোহার বেড, তার সাথে সংযুক্ত অসংখ্য তার। আর বেডের মাঝখানে একটা ডামি নয়, সত্যিকারের মানুষকে বেঁধে রাখা এখানে। মেশিনটা এখনো অন। একজন অফিসার এগিয়ে গিয়ে সুইচ বন্ধ করতে গিয়ে হাত কাঁপিয়ে ফেলে। তারা চারপাশে তাকাতেই চোখে পড়ে দেয়ালে লেখা ইলেকট্রোশক ইউনিট। মানে এখানে এই বেডে মানুষকে আটকে রেখে শরীরে ইলেকট্রনিক শক দিয়ে তাদের ব্যথা সহ্য করার ক্ষমতা পরীক্ষা করা হতো। নিঃসন্দেহে এটা তাদের ইচ্ছার বিরুদ্ধে করা হতো। তারপরের কক্ষের দরজাতেই লেখা ফ্রিজিং সেল। দরজা খুলতেই ঠান্ডা বাতাস বেরিয়ে আসে ভেতর থেকে। ভেতরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে। মেঝেতে বরফের উপর পড়ে আছে কয়েকটা জমাট বাঁধা দেহ। চোখ দুটো খোলা, যেন মৃত্যুর আগে শেষ আতঙ্ক এখনো জমে আছে সেখানে। একজন অফিসার পিছিয়ে ফিসফিস করে, এগুলো কোন মানুষের কাজ হতেই পারে না। এই কক্ষে মানুষকে আটকে রাখা হতো, তারা কতটা ঠান্ডা সহ্য করতে পারে মৃত্যুর আগ পর্যন্ত সেটা দেখার জন্য। এগুলো সোফিয়ার একটা অদ্ভুত শখ ছিল। তারপরের রুমটার উপরে লেখা হাঙ্গার পিট, ভিতরে একটা গগভীর গর্তের মতো। ইন্টারপোল অফিসাররা সাবধানে এগিয়ে যায়, তাদের সাথে ক্যামেরার টিম। তারা ক্যামেরা নিচে ঝুম করতেই নজরে আসে নিচে কয়েকটা হাত ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনায় একটা ক্যামেরা লাগানো। কক্ষের এক কোনায় সেই ক্যামেরার ভিডিও চলছে, যেখানে দেখা যাচ্ছে একজন মানুষকে দিনের পর দিন না খাইয়ে রাখা হচ্ছে। শেষে সে নিজেই নিজের হাত কামড়ে খেতে শুরু করে। একজন অফিসার আর সহ্য করতে না পেরে মুখ ফিরিয়ে নেয়। তারা একে একে যতগুলো রুম খুলছে তত অবাক হচ্ছে। এগুলো কোন মানুষের কাজ বলে তাটা বিশ্বাস করতে পারছে না। তার মধ্যে একটা কক্ষ এমন, যেখানে চারদিকেই আয়না। মাঝখানে দাঁড় করিয়ে রাখা হতো মানুষকে। চারপাশে স্পিকার লাগানো, যেখান থেকে বাজত বিকৃত কণ্ঠস্বর, অপমান, গালি, যাতে তাদের মানসিকভাবে ভাঙতে পারে। দেয়ালে নখের আঁচড়, হয়তো কেউ বের হতে চেয়েছিল, কিন্তু পারেনি। এই কক্ষে তালহাকেও আনা হয়েছিল। এমন অগণিত কক্ষ রয়েছে এখানে। তবে শেষ দরজাটা খুলতেই সবচেয়ে বেশি চমকে ওঠে, কেননা কক্ষে ছোট ছোট বিছানা, মেঝেতে খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু খেলনার পাশে শিকল, দেয়ালে আঁকা বাঁকা কাপা কাপা হাতের দাগ, হয়তো কোনো বাচ্চা হয়তো সাহায্য চাইছিল। এরপর তারা এগিয়ে যায় আরো ভেতরে, ডার্ক সেলগুলোর দিকে। এখানে আলো আরো কম, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ভেতরে ঢুকতেই নজরে পড়ে কতগুলো ডাক্তার এখনো গবেষণা ও পরীক্ষায় ব্যস্ত। হয়তো তারা এখনো জানে না রেইড পড়েছে। কিভাবে জানবে? তারা তো এখান থেকে বের হয় না বললেই চলে।
তালহা উইদিন এই ডাক্তারের টিমের সাথেই ভিতরে প্রবেশ করেছিল। তাদের সাথে সায়েন্টিস্টও আছে যারা বিভিন্ন গবেষণায় লেগে আছে। অফিসাররা নিঃশব্দে সম্পূর্ণ বিষয়টা ক্যামেরা বন্দি করে ফেলে। মানুষকে বেঁধে রেখে তাদের মাথায় ইলেকট্রোড লাগানো, ব্রেনের উপর পরীক্ষা চলছে। একটা স্ক্রিনে গ্রাফ উঠছে নামছে। একজন বিজ্ঞানী হঠাৎ অফিসারদের দেখা মাত্রই পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। ইন্টারপোল অফিসাররা চারদিক থেকে বন্দুক তাক করে সবাইকে গ্রেফতার করে ফেলে। শেষে তারা পৌঁছায় এই কক্ষটার পাশের কক্ষে, যেটা সোফিয়ার ব্যক্তিগত গবেষণাগার। দরজা খুলতেই সব অফিসাররা মুহূর্তে জমে যায়, কেননা ভেতরে যা চলছে তা কোনো স্বাভাবিক জগতের কিছু না। কাচের কেসের ভেতরে বাচ্চারা, তাদের শরীরে ইনজেকশন দেওয়া হচ্ছে ম্যানবিস্ট ড্রাগ। সোফিয়া এখানে এটা পরীক্ষা করে দেখছে, কেন মানুষ এই ড্রাগসটা জন্মের সাথে সাথে নিতে পারবে না, কেন এটাকে 5 বছর পর নিতে হয়। তাই বারবার ভিতরের কেমিক্যাল পাল্টে তাদের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে, যার কারণে কিছু বাচ্চার শরীর বিকৃত হয়ে গেছে, কারো শিরা ফুলে উঠেছে, কারো চোখ রক্তলাল, কারো মুখ কুঁচকে গেছে, কারো মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। একজন মহিলা অফিসার আর দাঁড়াতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ভিতরে কয়েকজন ডক্টর ছিল, সবাইকে হাতকড়া পরানো হয়। এক কোণে একটা কম্পিউটার সেটআপ, যেখানে বসে সোফিয়া সব রেজাল্ট দেখত। ইন্টারপোলের টেক টিম এগিয়ে এসে এটাকে চালু করে। স্ক্রিনে ভেসে ওঠে ম্যানবিস্ট প্রজেক্ট, গ্লোবাল নেটওয়ার্ক। এদিকে এই সব কিছু রেকর্ডিং হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলোর ক্যামেরায়। মিসেস দিলরুবা খানম জানতেন, এই দেশের মিডিয়াগুলো সোফিয়ার হাতে, তাই তারা তার বিরুদ্ধে কোন নিউজ করবে না। এজন্য তিনি ইন্টারন্যাশনাল টিমের সাথে মিডিয়াও পাঠিয়েছে। চারদিকে ক্যামেরার লাল আলো জ্বলছে। লাইভ সম্প্রচার চলছে পৃথিবীর বিভিন্ন দেশে। একজন বিদেশি সাংবাদিকদের মুখটা ফ্যাকাশে হয়ে আছে। তার পিছনে ভয়ঙ্কর সব দৃশ্য, মানুষের আর্তনাদ, স্ট্রেচারে পড়ে থাকা বিকৃত শরীর, কাচের ভেতরে সংরক্ষিত অঙ্গ প্রত্যঙ্গ। সে একবার ক্যামেরার দিকে তাকিয়ে একটা ফাঁকা ঢোক গিলে ইংরেজিতে আওড়ায়, দিস ইজ বিয়ন্ড এনিথিং আই হ্যাভ এভার সিন ইন মাই এন্টায়ার ক্যারিয়ার। মস স্ট্রাগলিং টু ইভেন ফাইন্ড ওয়ার্ডস টু ডিসক্রাইব হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। Sophia Jawan, known to everyone as a symbol of humanity, but in reality she is not just dangerous, she is something far worse. এটা এটা আমার পুরো ক্যারিয়ারে দেখা যে কোনো কিছুর থেকে অনেক ভয়ঙ্কর। আমি শব্দ খুঁজে পাচ্ছি না এখানে কি হচ্ছে সেটা বর্ণনা করার জন্য। সোফিয়া জাওয়ান, যাকে সবাই মানবতার ফেরিওয়ালা হিসেবে চেনে, কিন্তু আসলে সে শুধু বিপজ্জনক না, সে তার থেকেও ভয়ঙ্কর কিছু। সাংবাদিক এত দক্ষ হয়েও আজ কথা বলতে তার গলা কাঁপছে। সে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে একটু থেমে ফের বলে, শি ইজ নট জাস্ট এ সাইকোপ্যাথ। আই রিপিট, শি ইজ নট জাস্ট এ সাইকোপ্যাথ। আই সিম্পলি ক্যাননট ডিসক্রাইব দিস ইন ওয়ার্ডস। হোয়াট ইজ শি? সে শুধু একজন সাইকোপ্যাথ না। আমি আবার বলছি, সে শুধু একজন সাইকোপ্যাথ না। আমি কোনোভাবেই এটা শব্দে প্রকাশ করতে পারছি না। সে কি? আমরা প্রমাণ পেয়েছি যে সে মানুষের ওপর পরীক্ষা চালিয়েছে, পশুর মতো। তারা মানুষের শরীরে পশুর ডিএনএ ঢুকিয়েছে, তাদের ভিতরের মানবতা ধ্বংস করে দিয়েছে। এই বেজমেন্ট, মনে হচ্ছে পুরো একটা দেশকে গিলে ফেলেছে। কেননা সে শুধু মানুষকে নিয়ন্ত্রণ করেনি, পুরো সিস্টেমকেই নিয়ন্ত্রণ করছে এখান থেকে। সবকিছু, আইন, ক্ষমতা, সব তার হাতের মুঠোয় ছিল। সাংবাদিক একবার ক্যামেরা থেকে চোখ সরিয়ে পিছনের দৃশ্যের দিকে তাকায়। নজরে আসে একজন অফিসার বমি করছে। সে আবার ক্যামেরার দিকে তাকিয়ে বলতে থাকে, শি ইজ নট উম্যান দ্য ওয়ে ইউ থিঙ্ক। শি ইজ আ সিস্টেম বিল্ট টু কন্ট্রোল এভরিথিং। ক্যামেরা ধীরে ধীরে ঘুরতে শুরু করে, আর সেই নরকের বাস্তবতা পুরো পৃথিবীর সামনে উন্মুক্ত হয়ে যায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। এদিকে বেজমেন্টের সেই অংশে যেটার অস্তিত্বই কেউ জানে না, সেটা যেন পৃথিবীর বাইরে আরেকটা অন্ধকার জগৎ। দেয়ালগুলো মোটা ইস্পাত আর কংক্রিটের স্তরে মোড়া, প্রতিটা করিডোরে লুকানো সেন্সর, প্রতিটা মোড়ে সিকিউরিটি ক্যামেরা। চারপাশে এত কড়া সিকিউরিটি যে এখানে কেউ ঢুকতে পারবে না, আর ঢুকলেও বের হতে পারবে না। এই গভীর গোপন অংশটাই সোফিয়া জাওয়ানের শেষ আশ্রয়। ভেতরে প্রবেশ করতেই বোঝা যায়, এটা শুধু একটা বাংকার না, এটা একটা বিলাসবহুল আন্ডারগ্রাউন্ড ফ্ল্যাট। বিশাল হলরুম, সফট লাইটিং, দামি সোফা, মাল্টিস্ক্রিন মনিটর, আলাদা মেডিকেল ইউনিট, এমনকি প্রাইভেট কিচেনও আছে এখানে। সবকিছু এমনভাবে সাজানো, যেন এখানে বছরের পর বছর থাকা যায়। খাবারের স্টোরেজ রুমে রয়েছে প্যাকেটজাত খাবার, ক্যান্ড ফুড, পানি।
কমপক্ষে 2 থেকে 3 বছরের খাবার মজুদ রাখা হয়েছে এখানে। সোফিয়া সব হিসাব করেই এই জায়গাটা বানিয়েছিল, কারণ সে ধারণা করেছিল যদি লরেন্সের মতো তার জীবনেও এমন একটা দিন আসে যখন পুরো পৃথিবী তার বিরুদ্ধে যাবে তখন সে এখানে লুকাবে। আর এই মুহূর্তে সে বসে আছে কন্ট্রোল রুমের সামনে। চারপাশে স্ক্রিনে ভেসে উঠছে ব্যাংকিং সার্ভার, অফশোর অ্যাকাউন্ট, ক্রিপ্টো ওয়ালেট, ডিজিটাল লেনদেনের লগ, সবকিছু। বাইরে তার বিরুদ্ধে এত কিছু হচ্ছে কিন্তু তার চোখ দেখে বোঝা যাচ্ছে সেগুলোর একাংশ তার উপর প্রভাব ফেলতে পারছে না। বরং সে এখানে বসে একটার পর একটা অর্ডার দিয়ে চলছে। জিহাদ, এই ফাইলটা ক্লিয়ার করো। আব্বাস, দুবাইয়ের অ্যাকাউন্টটা শিফট করো, এখনই। আর জিহাদ আর আব্বাস একে একে তার আদেশ মতো কাজ করছে। স্ক্রিনে একটার পর একটা কোড চলছে। সোফিয়া নিজেই নিজের সাম্রাজ্যের সব প্রমাণ মুছে দিচ্ছে। একটা ফাইলও যেন বেঁচে না থাকে যেটা তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। সে ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করছে। হঠাৎ তার কানে আসে বাইরে থেকে গুলির শব্দ। সোফিয়ার আঙুল থেমে যায় কিবোর্ডে। সে ভ্রু কুঁচকে মনে মনে ভেবে অবিশ্বাসের সুরে আওড়ায়, অসম্ভব, এই পর্যন্ত তো কেউ আসতে পারবে না। এই বলে সে আর এক মুহূর্ত দেরি না করে জিহাদ আর আব্বাসকে নিয়ে বেরিয়ে আসে কন্ট্রোল রুম থেকে। বাইরে আসতেই সোফিয়া থমকে যায়, চোখে মুখে ফুটে ওঠে তীব্র বিস্ময়। কেননা তার চোখের সামনেই তার আলফা টিম লড়ছে ইন্টারন্যাশনাল ইন্টারপোল অফিসারদের সাথে। ইন্টারপোল অফিসাররা চেষ্টা করছে সামনে এগোতে কিন্তু তার আলফা টিমের কারণে কেউই সফল হতে পারছে না। আলফা সেনাদের দক্ষতার সাথে অফিসাররা কোনোমতেই পেরে উঠছে না। সোফিয়ার ঠোঁটের কোণে ধীরে একটা হাসি ফুটে ওঠে, কিন্তু তার মাথায় ঘুরছে অন্য প্রশ্ন। এরা এখানে ঢুকলো কিভাবে? তার চোখ সরু হয়ে আসে। এই জায়গাটার ব্যাপারে আর যেও জানে না, তাহলে কে? তার ভাবনা শেষ হওয়ার আগেই আরেক দল গার্ড ঢুকে পড়ে, সারহাদের গার্ডরা। তারা এক মুহূর্ত দেরি না করে সরাসরি আলফা টিমের ওপর হামলা চালায়। তবুও সোফিয়ার আলফা টিমের সাথে পেরে উঠছে না। কেউই সোফিয়ার কাছাকাছি আসতে পারছে না। সোফিয়া দাঁড়িয়ে পিছন থেকে অর্ডার দিচ্ছে, লেফট ফ্ল্যাঙ্ক ক্লিয়ার করো, কভার ফায়ার দাও, ফাস্ট। তাদের আক্রমণের চাপে ইন্টারপোল অফিসাররা পিছু হটতে বাধ্য হচ্ছে। সারহাদের লোকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধের মোড় ঘুরছে আবার সোফিয়ার দিকে ঘুরে যায়। এর মধ্যে সারহাদ কক্ষে প্রবেশ করে। সোফিয়া তার দিকে তাকিয়ে ঠোঁটে ধীরে ধীরে ফুটে ওঠে ত্রুর হাসি। সে সারহাদের দিকে বন্দুক তাক করে বাঁকা হেসে বলে, গেম ওভার, সারহাদ চৌধুরী। সে গুলি করার আগেই একটা ঠান্ডা একটা ধাতব স্পর্শ করে তার কপালের পাশে, একটা বন্দুক। তার শরীর মুহূর্তে থেমে যায়। চোখ ধীরে ধীরে ঘুরিয়ে তাকায় পিছনে। সামনের ব্যক্তিকে দেখে তার শ্বাস ভারী হয়ে ওঠে, কারণ যে দাঁড়িয়ে আছে তার পিছনে বন্দুক তাক করে সে অপ্রত্যাশিত। রাতের গভীর অন্ধকারে ডুবে আছে জাওয়ান ম্যানশনের বেজমেন্ট। মাটি কাঁপানো গুলির শব্দ, ধোঁয়ার তীব্র গন্ধ আর রক্তের গন্ধে পুরো জায়গাটা যেন এক নরককুণ্ডে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মৃতদেহ। তাদের মধ্যে কেউ ইন্টারপোল অফিসার, কেউ সারহাদের গার্ড, আবার কেউ সোফিয়ার আলফা টিমের সদস্য। দেয়ালের গায়ে ছিটকে থাকা রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে, আর মাঝে মধ্যে কোথাও কোথাও আহতদের কাতর শব্দ সেই নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলছে। এই বিশৃঙ্খলার মাঝখানেই দাঁড়িয়ে আছে সোফিয়া জাওয়ান। তার হাতে ধরা বন্দুকটা সোজা তাক করা সারহাদের দিকে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার নিজের মাথায় ঠেকানো হয় আরেকটা ঠান্ডা বন্দুকের নল। সে পিছনে থাকা ব্যক্তিকে দেখে থমকে যায়। অবিশ্বাসের সুরে ফিসফিস করে বের হয় একটা নাম, জিহাদ। সামনে দাঁড়িয়ে থাকা জিহাদের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে ওঠে একটা শীতল ঠান্ডা হাসি। না সে চোখ নামায়, না তার হাত কাঁপছে। সোফিয়া এক পলক তাকিয়ে সব বুঝে যায়। এই হাসি, এই দৃষ্টি, এটা বিশ্বাসঘাতকের। তার চোখের মনি সংকুচিত হয়ে আসে। সে এখনো নিজের বিস্মিত নয়ন জোড়াকে বিশ্বাস করাতে পারছে না এমনটা জিহাদ করতে পারে। হ্যাঁ, সেটা জিহাদই ছিল, যে সারহাদকে এই বেজমেন্টের প্রতিটা দরজার পাসওয়ার্ড দিয়েছে। যে তার আশেপাশে থেকে বছরের পর বছর তারই ছায়া হয়েছিল। সারহাদ তাকে পাঠিয়েছে প্রথমে সোফিয়ার বিশ্বাস অর্জন করতে। যদিও সোফিয়া কাউকে এত সহজে বিশ্বাস করে না, তবুও জিহাদ আব্বাসের ভাই বলে তার উপর কোন দ্বিধা ছিল না। যাকে সোফিয়া নিজের সবচেয়ে বিশ্বস্ত মানুষ ভাবত, সেই মানুষটাই আজ তার মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে। এক মুহূর্তের জন্যও সে কিছু বলতে পারে না। তারপর ধীরে ধীরে ঠোঁট নড়ে। তুই? সোফিয়ার কথা শেষ হওয়ার আগেই পাশ থেকে একটা চিৎকার ভেসে আসে। জিহাদ, তুই কি করছিস এসব? আব্বাসের চোখ রক্তিম, মুখে অবিশ্বাস আর রাগের ছাপ স্পষ্ট হয়ে আছে। সে কয়েক পা এগিয়ে এসে জিহাদের দিকে তাকিয়ে দন্ত চেপে বলে, তুই লেডির দিকে বন্দুক তুলেছিস?
তুই কি ভুলে গেছিস আমরা কার অধীনে কাজ করি? আমাদের পরিবারের শিক্ষা, আমাদের বাবার কথা। জিহাদ তার কথার তোয়াক্কা না করে এখনো বন্দুকটা ঠেকিয়ে রেখেছে। জিহাদ রাগে থরথর করে কেঁপে আরো জোরে ধমকে ওঠে। জিহাদ, আমাদের বাবা শিখিয়েছিল, যার আশ্রয় থাকবি, তার প্রতি বিশ্বস্ত থাকবি। আর তুই, তুই আজ সেই মানুষটার দিকেই বন্দুক তাক করেছিস। জিহাদের চোখে তখন আগুন জ্বলছে। হঠাৎ সে গর্জে ওঠে, আমি কিছুই ভুলে যাইনি, ভাই। আমি ঠিকই মনে রেখেছি আমাদের বাবা কি শিখিয়েছিল, আর সেই কারণেই আজ আমি বন্দুক তুলেছি। সে আরো এক ধাপ এগিয়ে আসে, বন্দুকের নল আরো শক্ত করে চেপে ধরে সোফিয়ার মাথায়। কারণ আমি বাবার শিক্ষার দিকে নয়, আমি আমাদের বাবার খুনির দিকে বন্দুক তাক করে আছি। তার কণ্ঠ থেকে বাক্যটা নিঃসৃত হওয়া মাত্রই মুহূর্তেই চারপাশ যেন থেমে যায়। আব্বাস স্তব্ধ হয়ে গিয়েছে। সে চোখ বড় করে বলে, কি কি বলছিস তুই? এই মহিলা, এই সোফিয়া জাওয়ান আমাদের বাবাকে মেরেছে, ভাই। আর আমি এটাও জানি, তুই জেনেও চুপ করেছিলি। তুই জানিস, তবুও তার দাসত্বের কবলে থেকেছিস বছরের পর বছর। আব্বাস মাথা নাড়িয়ে আর কিছু বলার আগে জিহাদ ফের বিষাক্ত শীতলতায় বলে, আজ আমি কিছুই শুনবো না। আজ শুধু হিসাব হবে, বছরের পর বছর জমে থাকা প্রতিটা রক্তের হিসাব। সোফিয়া এতক্ষণ চুপচাপ সব শুনছিল দুই ভাইয়ের বাকবিতণ্ড। তার চোখে বিস্ময় ধীরে ধীরে বদলে যায় ঠান্ডা ক্রোধে। ঠোঁটের কোণে আবার সেই পুরনো হাসি ফুটে ওঠে। সে ফিসফিস করে বলে, ইমপ্রেসিভ, জিহাদ। এতদিনে আসল মুখটা দেখালি। তোমরা ভাবছো সোফিয়াকে এভাবে হারানো যাবে? জিহাদও নিজের ঠোঁটে হাসি টেনে বলে, না, মিসেস সোফিয়া জাওয়ান, আপনার খেলা শেষ অন্যভাবে। সে একটু ঝুঁকে এসে ফিসফিস করে, আপনি এতক্ষণ ধরে যে ডাটা আমাকে দিয়ে ক্লিয়ার করাচ্ছিলেন, সেই সবকিছু আমি ইন্টারন্যাশনাল হাইকোর্টে আপলোড করে দিয়েছি। বাক্যটুকু শ্রবণ ইন্দ্রিয় হতেই এক মুহূর্তে সোফিয়ার মুখের রং উড়ে যায়। তার মাথায় যেন বজ্রাঘাতের মতো আঘাত হানে। বিস্ময়ের মিশেলে ঠোঁট থেকে বের হয়, কি? জিহাদ অন্য হাতে গুনে গুনে বলতে থাকে, আপনার সুইস ব্যাংক অ্যাকাউন্ট, অফশোর ফান্ড, ক্রিপ্টো ওয়ালেট, সব লেনদেন, মানি লন্ডারিং, নেটওয়ার্ক, ফেক এনজিও, আন্ডারগ্রাউন্ড ফার্মা ফান্ডিং, মানব পাচার, ড্রাগ ট্রায়াল, অবৈধ অস্ত্র কেনাবেচার হিসাব সব জমা হয়েছে হাইকোর্টে। প্রতিটা শব্দ যেন ছুরি হয়ে বিঁধছে সোফিয়ার ভেতরে। সে দু কদম পিছিয়ে ফিসফিস করে, না, না, এটা অসম্ভব। ততক্ষণে সোফিয়ার আলফা টিম বন্দুক তোলে জিহাদের দিকে। কিন্তু জিহাদ গর্জে ওঠে, 1 ইঞ্চিও নড়বি না কেউ, না হলে এখানেই ওর মাথা উড়িয়ে দেব। তার এমন হুমকির বিপরীতেও আলফা সেনাদের কেউ বন্দুক নামায় না, কারণ তারা শুধু একজনের কথা মানে, আর সেটা হলো সোফিয়া। এদিকে চারদিক থেকে লাল লেজার লাইট এসে পড়েছে সোফিয়ার শরীরে। ইন্টারপোল অফিসার, সারহাদের গার্ড সবাই ঘিরে ফেলেছে তাকে। সোফিয়া ধীরে ধীরে চারদিকে তাকায়, নজরে আসে মৃতদেহ, রক্ত, হারানো সাম্রাজ্য। ব্যাস কয়েক মুহূর্ত, তারপর তার ঠোঁটের কোণে আবারও ফুটে ওঠে সেই বাঁকা হাসি। মনে মনে ভাবে, এদের মতো হাঁটুর বয়সী ছেলেরা ভাবছে তারা এত সহজে সোফিয়াকে হারাতে পারবে। আরে যার মৃত্যুর ভয় নেই, তার কিসে ভয়? তারা কল্পনাও করতে পারবে না সোফিয়া কতদূর যেতে পারে। সোফিয়া সবার অগোছরে এক পা, দুপা করে পিছিয়ে যাচ্ছে সেফ জোনের দিকে। উদ্দেশ্য হলো, একটু দূরে একটা হিডেন বক্স আছে যেখানে গিয়ে তার হাতে থাকা সিলভার রিংটা চাপলেই সেটা বেরিয়ে আসবে। আর সাথে সাথে কাচের বক্সটা তাকে চারদিক থেকে ঘিরে ফেলবে। আর পর মুহূর্তেই সম্পূর্ণ জায়গাটাকে ব্লাস্ট করে দিবে সে। তার এই সিক্রেট বাংকারের চারদিকে অসংখ্য বোম ফিট করা। সে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে মনে মনে বলে, সোফিয়াকে হারানো এত সহজ না। দূর থেকে সারহাদ তাকিয়ে আছে তার দিকে। তার চোখ সরু হয়ে আসে। সোফিয়ার ঠোঁটের কোণের বাঁকা হাসি দেখে সে বুঝতে পারে, এই মহিলা এখনো কিছু ভাবছে। সারহাদ ধীরে ঘাড় নাড়িয়ে অদূরে দাঁড়িয়ে থাকা জিহাদকে ইশারা করে। মুহূর্তে সে ইশারা বুঝে জিহাদ ঝুঁকে পড়ে সোফিয়ার কানে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিসেস সোফিয়া, আপনি আমাকে যে কাচের বক্সটা দিয়েছিলেন ইকবাল জাওয়ানের ডেড বডির। ইকবাল জাওয়ানের নামটা শুনতেই সোফিয়ার পুরো শরীর জমে যায়। তার চোখ বড় হয়ে যায়। জিহাদ ফের বলে, কোথায় রেখেছি জানেন? জিহাদ বলতে দেরি কিন্তু সোফিয়া পাগলের মতো জিহাদের কলার চেপে ধরতে দেরি হয়নি। সে চিৎকার করে ওঠে, কোথায় রেখেছিস ইকবালকে? বল, বল কোথায় রেখেছিস? ইকবাল কোথায়? একটু আগেও সোফিয়ার ঠোঁটে যেই ক্রূর হাসি ছিল এখন সেখানটা আতঙ্ক গ্রাস করে নিয়েছে। তার চোখে এখন আর ক্ষমতা নেই, শুধু উন্মাদনা। রাগে তার পুরো শরীর কাঁপছে। সে আবারও চিৎকার করে, ওর কিছু হলে আমি তোকে। জিহাদ তাকে থামিয়ে ঠান্ডা স্বরে বলে, পেতে চাইলে
সারেন্ডার করুন। এক মুহূর্ত সোফিয়া তার চোখের দিকে তাকায়, যেন কিছু বুঝার চেষ্টা করছে। পর মুহূর্তে 1 সেকেন্ড দেরি করে না, সোফিয়া হাত উঁচিয়ে ইশারা করতেই আলফা টিম একে একে বন্দুক নামিয়ে ফেলে। ইন্টারপোল অফিসাররা এগিয়ে এসে হাতকড়া বের করে। অফিসারদের চোখে এখনো ভয়, কেননা তারা এখনো বিশ্বাস করতে পারছে না সোফিয়া এত সহজে হার মেনে নিবে। কিন্তু তাদের অবাক করে দিয়ে সোফিয়া নিজেই হাত বাড়িয়ে দেয়। তার চোখে ভয়, কিন্তু সেটা নিজের জন্য নয়, ইকবাল জাওয়ানের জন্য। একজন মহিলা অফিসার ভয়ে ভয়ে তাকে হ্যান্ডক্রাফট পরায়। সোফিয়া শেষবার জিহাদের দিকে তাকিয়ে দন্ত চেপে বলে, ইকবাল, কোথায়? জিহাদ কিছু না বলে শুধু চোখ দিয়ে ইশারা করে সামনে যেতে। সোফিয়া বুঝে যায় সে এখন বলবে না, তাই সে সামনে এগিয়ে যায় কয়েক কদম। তখনই হঠাৎ পিছন থেকে আসে জিহাদের কণ্ঠস্বর, মিসেস সোফিয়া জাওয়ান। সোফিয়া থেমে পিছনে ফিরে তাকায়, মনে মনে ভাবছে হয়তো এখন ইকবালের কথা বলবে। তাই সে ধীরে ঘুরে তাকায়, নজরে আসে জিহাদের চোখে জমে থাকা বছরের পর বছর রাগ, ঘৃণা, প্রতিশোধ। সে ঠোঁট বাঁকিয়ে বলে, গো টু হেল উইথ ইউর হাজবেন্ড। আর 1 ন্যানোসেকেন্ড দেরি না করে সে ট্রিগার চাপে পরপর দুবার। আর সাথে সাথে 2টা গুলি বেরিয়ে যায় তার বন্দুক থেকে। কিন্তু সেগুলো সোফিয়াকে স্পর্শ করার আগেই সামনে দাঁড়িয়ে যায় এক মানব তাকে রক্ষার খাতিরে। আর সাথে সাথে সেই বুলেট দুটি বিঁধে যায় মানবের চওড়া বুকে। বেজমেন্টে যেখানে কিছুক্ষণ আগেও গুলির শব্দ, চিৎকার আর মৃত্যুর আর্তনাদে কেঁপে উঠছিল চারপাশ, এখন যেন হঠাৎই এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে গেছে। ভাঙা কাঁচ, ছিটকে পড়া অস্ত্র আর নিভে যাওয়া জীবনের চিহ্ন, সবকিছু মিলিয়ে জায়গাটা যেন একটা দুঃস্বপ্ন হয়ে উঠেছে। আর এই দুঃস্বপ্নের মাঝেই দাঁড়িয়ে আছে জিহাদ। তার চোখ এখনো বিস্ফোরিত, বিশ্বাস করতে পারছে না তার নিজের ভাই আব্বাস এভাবে তার সামনে এসে দাঁড়িয়ে গুলিটা নিজের বুকে নেবে। এক মুহূর্তে তার শরীর যেন পাথর হয়ে যায়। হাত থেকে বন্দুকটা কখন নিচে পড়ে গেছে সে নিজেও টের পায় না। সে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে অদ্ভুত এক শূন্য দৃষ্টিতে। পর মুহূর্তেই ধপ করে পড়ে যেতে থাকা আব্বাসের শরীরটা মাটিতে পড়ার আগেই জিহাদ ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ে সে ভাইকে কোলে তুলে নিয়ে বিচলিত কণ্ঠে বলতে থাকে, ভাই, ভাই চোখ খোলো, প্লিজ, প্লিজ চোখ খোল। সে আব্বাসের 2 গালে চাপড় দিতে থাকে। তুমি এটা কি করলে? কেন করলে? কেন একটা খুনিকে বাঁচালে কেন? বাবার খুনিকে বাঁচালে কেন বলো? জিহাদের মতো পুরুষটার চোখ দিয়ে গড়গড় করে অশ্রু গড়িয়ে পড়ছে তার ভাইয়ের জন্য। বিপরীতে আব্বাসের বুক দ্রুত উঠানামা করছে, শ্বাসগুলো ভাঙা, কাপা কাপা। সে বহু কসরতে চোখ তুলে তাকায় জিহাদের দিকে। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মৃদু কাপা কণ্ঠে আওড়ায়, ক কারণ আমরা আমরা আরব। এটুকু বলেই থেমে যায় সে। শব্দগুলো কেমন আটকে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, তবুও জোর করে বলে, আমাদের বাবা শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত বলেছিল, শত্রু হোক বা বন্ধু, আমরা বিশ্বাসঘাতকতা করব না। এটাই বাবার শিক্ষা। জিহাদের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে ভাইয়ের আদলে। সে ভাঙা স্বরে বলতে থাকে, চুপ করো, এসব বলবে না। তুমি ঠিক হয়ে যাবে। আমি আছি ভাই। আব্বাসের মুখ দিয়ে রক্তের স্রোত বের হচ্ছে। সে ঠোঁটে হালকা হাসি টেনে কষ্ট করে মাথা নাড়িয়ে বলে, না, সময় শেষ। জিহাদ, তুই ঠিক পথেই ছিলি, বাবার খুনির বিচার করিস। আব্বাস বড় বড় শ্বাস টেনে নিচ্ছে। আর ভাইকে ক্ষমা করে দিস। না, না, চুপ করো, আমি তোমার কিছু হতে দেব না। ডাক্তার, কেউ ডাক্তার আনো। জিহাদ চিৎকার করে ওঠে, কিন্তু তার চিৎকারে কেউ এগিয়ে আসে না। আব্বাস বহু চেষ্টা করে হাত উঁচিয়ে শেষবারের মতো ভাইয়ের চোখ মুছে দিতে পারল না, তার আগেই একটা দীর্ঘশ্বাস, আর তারপর সবকিছু থেমে যায়। আব্বাসের শরীর নিস্তেজ হয়ে পড়ে। একটু উপরে তোলা হাতটা মেঝেতে গড়াগড়ি খায়। জিহাদ কাপা কণ্ঠে ডাকে, ভাই। বিপরীতে কোনো সাড়া নেই। জিহাদের কণ্ঠস্বর থেকে শব্দ বেরুচ্ছে না, তারপরও বলে, ভাই, উঠে বসো, প্লিজ। পর মুহূর্তেই সে ভাইকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে, তুই আমাকে একা রেখে গেলি কেন? কেন গেলি? আমাকে অনাথ করে দিলি কেন? একটা খুনির জন্য, একটা বিশ্বাসঘাতকের জন্য। তার কান্না পুরো বেজমেন্টে প্রতিধ্বনিত হয়ে আবারও ফিরে আসে তার কানে। আমি তোকে হারাতে চাইনি ভাই। আমি তো শুধু ন্যায় চাইছিলাম। তাহলে তুই কেন বিশ্বস্ততা বেছে নিলি আমার উপর? সেই নিজের ভাইয়ের নিথর দেহটাকে আরো শক্ত করে চেপে ধরে বলে, তুই চলে গেলে আমি কার জন্য বাঁচব? আমি কার ভাই থাকবো এখন? এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের বুক ফাটা আর্তনাদে চারপাশ কেঁপে ওঠে। অন্যদিকে সারহাদ ধীরে ধীরে এগিয়ে এসে একবার জিহাদের দিকে তাকিয়ে কিছু না বলে শুধু তার কাঁধে আলতো চাপড় দিয়ে চলে যায়।
এদিকে আব্বাসের নিথর দেহটার দিকে তাকিয়ে সোফিয়ার নিষ্প্রাণ চোখজোড়া থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে অজান্তে। হয়তো আব্বাস তার পুরো জীবনের একমাত্র বিশ্বস্ত কর্মী ছিল বলে, এছাড়া সবাই তো তাকে ধোঁকাই দিয়েছে। ইন্টারপোল অফিসাররা তাকে শক্তভাবে ঘিরে ফেলেছে। তার দুই হাতে হাতকড়া, চারদিক থেকে লাল লেজার পয়েন্ট করা সোফিয়ার উপর। তার আলফা টিমকেও একে একে নিরস্ত্র করে ফেলা হয়েছে। সোফিয়াকে ঘিরে আছে স্পেশাল ট্যাকটিক্যাল ইউনিট, বডি আর্মার, হেলমেট, হাই ক্যালিবার রাইফেল। কারণ তারা জানে, এই নারী শুধু একজন অপরাধী না, সে একটা সাম্রাজ্য। সোফিয়াকে এখান থেকে নিয়ে যাওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তায়। বেজমেন্ট থেকে বের করার সময় তার সামনে, পিছনে, পাশে সবদিকে অস্ত্র তাক করা। উপরে অপেক্ষা করছে বিশেষ সিকিউরিটি হেলিকপ্টার। তার ওঠার আগেই পুরো এলাকা সিল করা হয়েছে। যদিও জওয়ান ম্যানশনের চারদিকে কোন বসতবাড়ি নেই, তারপরও সাবধানতার বশে আশেপাশের সব নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। আকাশে চক্কর দিচ্ছে আরো হেলিকপ্টার, নিচে সাজোয়া গাড়ি। একটা মুহূর্তের জন্যও তাকে একা রাখা হচ্ছে না। কারণ সে পালালে পুরো সিস্টেম কেঁপে উঠবে। সোফিয়া একবার এসব দেখে বাঁকা হেসে গাড়িতে উঠে মনে মনে ভাবে, সে না চাইলে তারা এখান থেকে তার চুলটাও নিয়ে যেতে পারত না। এদিকে বেজমেন্টের গভীর অন্ধকার সেলগুলো খুলে দেওয়া হয়েছে। লোহার দরজা খুলতেই একে একে বেরিয়ে আসে বন্দি মানুষগুলো। কেউ কাঁদছে, কেউ আলো দেখে চোখ ঢেকে ফেলছে, কেউ বিশ্বাসই করতে পারছে না তারা মুক্তি পেয়েছে। একটা দীর্ঘ দুঃস্বপ্ন শেষ হলো আজ। আর ওপরে যে ম্যানশন একসময় ক্ষমতা, ভয় আর বিলাসিতার প্রতীক ছিল, আজ সেটা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। বড় বড় ঝাড়বাতিগুলো নিভে গেছে। ফাঁকা করিডোরে শুধু বাতাসের শব্দ। দরজাগুলো বন্ধ, কোনো কণ্ঠ নেই, কোনো হাসি নেই, শুধু এক ভয়ঙ্কর শূন্যতা। যেন পুরো প্রাসাদটাও নিজেই তার পাপের ভারে নুয়ে পড়েছে। আর নিচে বেজমেন্টের এক কোণে বসে আছে জিহাদ, ভাইয়ের নিথর দেহ বুকে জড়িয়ে। তার কান্না থেমে গেছে, কিন্তু চোখ দুটো থামছে না। তারা তাদের মতো করে অশ্রু গড়িয়ে পড়ছে। আজকের রাতটা অস্বাভাবিক শান্ত। সেই রাতের বুক ছিঁড়ে শহরের আরেক কোণায় দাঁড়িয়ে আছে ব্ল্যাক ম্যানশন। যে প্রাসাদ দিনের বেলায় শক্তি, প্রভাব আর ভয়ের প্রতীক, সেই প্রাসাদ রাতের আধারে যেন একদম অন্য রূপ ধারণ করেছে। ম্যানশনের চারপাশে টহল দিচ্ছে সশস্ত্র গার্ডরা। তাদের চোখে সতর্ক, হাতে আধুনিক অস্ত্র। ভিতরে লম্বা করিডোরগুলো আধো আলোয় ঢাকা। আর সানা কিছুক্ষণ আগে এসেছে, রিজভি আর ঈশানীও এসেছে। সানিতা এখনো হসপিটালে আছে আর সিয়া তার সাথে। এসপি জ্যাককে নিয়ে হসপিটালে গেছে। জ্যাকের অবস্থা অনেক খারাপ। প্রায় শেষ রাতের দিকে বাথরুমের দরজা খুলে ধীরে ধীরে বেরিয়ে আসে আরজে। তার শরীর থেকে এখনো গরম পানির হালকা বাষ্প উঠছে। চুল ভেজা, কাঁধে পানি গড়িয়ে পড়ছে। 2 দিনের টানা যুদ্ধ, দৌড়ঝাঁপ, রক্ত আর মৃত্যুর মধ্যে ডুবে থাকার পর এই গভীর রাতে শাওয়ারটা যেন তার জন্য একমাত্র স্বস্তি ছিল। হাতে থাকা তোয়াল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে সে সামনে এগোয়। আর তখনই তার দৃষ্টি থেমে যায় যেখানে বেডের উপর শুয়ে আছে তার দুইটা পৃথিবী, সানা আর আরভি। দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সানার এক হাত শক্ত করে জড়িয়ে আছে আরভির শরীরের চারপাশে, যেন এখনো ছেলেকে হারানোর ভয়টা তার ভিতরে রয়ে গেছে। আরভি ছোট্ট করে গুটিসুটি মেরে মায়ের বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে। তার নিঃশ্বাস ধীর, শান্ত। এই দৃশ্যটা দেখা মাত্রই আরজে থমকে দাঁড়িয়ে যায়। তার বুকের ভেতর হঠাৎ কেমন একটা চাপা ব্যথা আর স্বস্তি একসাথে খেলে যায়। একটা স্বস্তির দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক থেকে। সে কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে ধীরে ধীরে তোয়ালটা পাশে রেখে সে বেডের দিকে এগিয়ে যায়। খুব আস্তে করে পা ফেলছে যেন তাদের ঘুম না ভাঙে। আরজে একটু ঝুঁকে সানার কপালে আলতো করে একটা চুমু খায়। তারপর আরভির ছোট্ট কপালে। তারপর ধীরে ধীরে কমফর্টারটা টেনে দুজনকে ভালো করে ঢেকে দেয়। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধু তাকিয়ে থাকে তাদের দিকে। তারপর খুব নিচু স্বরে ফিসফিস করে আওড়ায়, তোমরা জানো না, তোমরা দুজন আমার কাছে কি। আরজে আলগোছে সানার কপালে পড়ে থাকা অগোচরেই বেবি হেয়ার গুলোকে সরিয়ে ফের ফিসফিসায়। এই স্বার্থপর পৃথিবীতে যদি আমার কোনো দুর্বলতা থাকে, সেটা তোমরা। আর যদি কোনো শক্তি থাকে, সেটাও তোমরা। আর এই পৃথিবীতে আমার যদি কিছু থাকে, সেটাও তোমরাই। বাকিটা সব মরিচিকা। আরজে সানার চুলে আলতো করে হাত বুলিয়ে দিয়ে কণ্ঠ খাদে নামিয়ে আওড়ায়, মাই লাভ, তুমি না থাকলে আমি অনেক আগেই একটা দানব হয়ে যেতাম। সেই অন্ধকারে গড়ে ওঠা রণতে হারিয়ে যেতাম। তার ঠোঁটে হালকা তিক্ত হাসি ফুটিয়ে ফের বলে, আমি সেই দানব হতে পারি যাকে সবাই আমাকে ভয় পায়। কি আশ্চর্য তাই না, এই দানবটারও একটা ঘর আছে, আর সেই ঘরটা। আরজে একটু ঝুঁকে আবারও সানার কপালে চুমু খেয়ে তদর সারা আদলে হাত বুলিয়ে ঘোর লাগা কণ্ঠে শুধায়,
তোদের কেউ ছুতে পারবে, এই চিন্তাটাই আমাকে পাগল করে দেয়, একদম উন্মাদ। আই প্রমিজ ইউ ওয়াইফি, যতদিন আমি বেঁচে আছি, আর কেউ তোমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, ছোঁয়া তো দূরের কথা। হঠাৎ কিছু একটা ভেবে তার চোখে আগুন জ্বলে ওঠে। তার কণ্ঠস্বর বদলে যায় সাথে সাথে। গম্ভীর স্বরে হিসহিসিয়ে ওঠে। আর যে তাকাবে, তার চোখ থাকবে না। যে ছুতে চাইবে, তার হাত থাকবে না। যারা চেষ্টা করবে, তাদের অস্তিত্বই থাকবে না। আবারও সে আরভির কপালে চুমু দিয়ে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকে। এই শান্ত মুহূর্তটা যেন সে নিজের মধ্যে গেঁথে নিতে চায়। তারপর ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ায়। তার চোখের সেই কোমলতা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে সেখানে জায়গা নেয় পরিচিত ঠান্ডা কঠোরতা। সে কোবার্ট খুলে একটা কালো হুডি বের করে পড়ে। হুডটা মাথার উপর টেনে তারপর একটা কালো মাস্ক মুখে লাগিয়ে দরজার দিকে এগিয়ে যায়। সে শেষবারের মতো পিছনে তাকায় বেডে শান্তিতে ঘুমিয়ে থাকা সানা আর আরভির দিকে। তার চোখে আবার এক মুহূর্তের জন্য নর্মতা ফিরে আসে। কণ্ঠ থেকে ফিসফিস করে বের হয়, ফ্যামিলি মিন্স নাথিং টু মি, ইউ আর মাই ওয়ার্ল্ড, মাই অনলি ট্রুথ। তারপর ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। রাতের অন্ধকার তাকে গিলে ফেলে। তার গন্তব্য একটাই, সোফিয়া জাওয়ান। অস্বাভাবিক নীরব রাতে শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই হাই সিকিউরিটি কারাগার, টাইটান ভল্ট প্রিজন, যেন কোনো সাধারণ কারাগার নয়, একটা যুদ্ধক্ষেত্রের মতো প্রস্তুত। কেননা এটার চারদিকটা ঘিরে রেখেছে বহুস্তরের নিরাপত্তা বলয়। প্রথম সারিতে আছে সশস্ত্র পুলিশ ইউনিট, প্রতিটা গার্ডের হাতে অটোমেটিক রাইফেল, চোখে নাইট ভিশন গগলস। তারপরের স্তরে ছিল মিলিটারি টহল, ভারী অস্ত্রশস্ত্র সহ সাজোয়া গাড়ি দাঁড়িয়ে আছে চারপাশে। আর সবচেয়ে ভেতরের বলয়ে ইন্টারন্যাশনাল ইউনিট, ইন্টারপোল অফিসারদের স্পেশাল টিম, সাথে দিলরুবা খানমের নিজস্ব গোপন এজেন্ট বাহিনী এবং সারহাদের বিশেষ ট্রেইনড গার্ডরা। পুরো এলাকা জুড়ে কমিউনিকেশন জ্যামার বসানো, মোবাইল, স্যাটেলাইট, রেডিও, যার কারণে সিগন্যাল ঢুকতে বা বের হতে পারছে না। কারণ সবাই জানে, সোফিয়া জাওয়ান শুধু একজন অপরাধী না, সে একটা সিস্টেম। তার একটা ইশারাই যথেষ্ট, পুরো পরিস্থিতি উল্টে দিতে। এখনো শহরের কেউই জানে না সোফিয়াকে গ্রেফতার করা হয়েছে। দিলরুবা খানম বিষয়টাকে গোপন রেখেছেন যাতে তার সাথে যুক্ত সকল মন্ত্রী, মিনিস্টার ও বড় বড় পর্যায়ের লোকগুলোর নাম বের করতে পারেন। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে গাড়ির ইঞ্জিনের শব্দ। একটা কালো মার্সিডিজ ধীরে ধীরে গেটের সামনে এসে থামে। সকল গার্ডরা মুহূর্তে সতর্ক হয়ে যায়। তারা সবাই বন্দুক তাক করে সেদিকে। দরজা খুলে নেমে আসে এক মানব, কালো হুডি, মুখ প্রায় পুরো ঢাকা। কিন্তু তার জ্বলজ্বল করা বাদামি চোখজোড়া যেন অন্ধকার চিরে আগুনের মতো জ্বলছে। এক মুহূর্তে তার দিকে তাকাতেই গার্ডরা নিজের অজান্তেই এক পা পেছনে সরে যায়। এ যেন কোনো মানুষ না, একটা দানব এগিয়ে আসছে। তার পিছনেই তড়িঘড়ি করে নেমে আসে আরেকজন, যাকে দেখা মাত্রই যেই পুলিশ সেনারা যারা অজ্ঞাত মানবের দিকে বন্দুক তুলেছে তারাই তড়িঘড়ি করে বন্দুক নামিয়ে স্যালুট দেয়। তিনি আর কেউ না, দেশের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনীর প্রধান, মেজর জেনারেল রাশেদ মাহবুব। বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সম্মিলিত অপারেশনের সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তি। গার্ডদের কেউ আর বাধা দেওয়ার সাহস পেল না। টাইটান ভল্ট প্রিজনের প্রধান ফটক খুলে যায় ধীরে ধীরে। ভেতরে প্রবেশ করে সেই মানব, আর যে ভেতরে ঢুকতেই নজরে আসে করিডোর জুড়ে লোহার দরজা, ক্যামেরা, মোশন সেন্সর, সবকিছু তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সারহাদ চৌধুরী। দুজনের চোখাচোখি হয় কয়েক সেকেন্ডের জন্য। কিন্তু সেই কয়েক সেকেন্ডেই যেন হাজার যুদ্ধ হয়ে গেল। দুজনেই চোয়াল শক্ত করে চোখে আগুন নিয়ে একে অপরের দিকে তাকায়। আর যে এগিয়ে এসে সারহাদের কানের পাশে ফিসফিস করে হিসহিসিয়ে আওড়ায়, তোর বাপ ভবিষ্যৎ অনুমান করে প্রতিশ্রুতি নিয়েছিল, না হলে তোর অবস্থা তোর বাপের মতোই হতো, ওকে আমার কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। এক মুহূর্তের জন্য বাতাস থেমে যায়। সারহাদের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। সে ভালো করেই বুঝতে পারছে আর যে ওকে বলতে সানাকে বুঝিয়েছে। কিন্তু সে মুখে কিছু না বলে দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে নেয়। আর যে সোজা এগিয়ে যায় তার পাশ কাটিয়ে। সামনে দাঁড়িয়ে আছেন কারাগারের জেলার, আর তার পাশেই মিসেস দিলরুবা খানম, যে অগ্নি দৃষ্টিতে আর্যের দিকে তাকিয়ে আছে। তিনি স্পষ্ট কণ্ঠে বলেন, এই মুহূর্তে সোফিয়ার সাথে কাউকে দেখা করার অনুমতি নেই। জেলারও মাথা নাড়ে সম্মতি জানান তার কথায়। কিন্তু আর্যের পাশে দাঁড়িয়ে থাকা মেজর জেনারেল রাশেদ মাহবুবের দিকে তাকাতেই দুজনের চোখের ভাষা বদলে যায়। একটা নিঃশব্দ চাপ নেমে আসে সেখানে। দিলরুবা খানম ধীরে ধীরে চোখ নামিয়ে নেন। জেলার চুপচাপ সরে দাঁড়ায়। আর যে অনুমতির তোয়াক্কা না করে হালকা করে বাঁকা হেসে মিসেস দিলরুবা খানমের দিকে তাকায়।
বিপরীতে দিলরুবা খানম স্পষ্ট বুঝতে পারছে আর যে তাকে তিরস্কার করছে, তবুও সে টু শব্দটি করতে পারে না। কেননা এখানে এই সম্পূর্ণ অপারেশনটা চালানোর অনুমতি দিয়েছে রাশেদ মাহবুব। এখন তিনি উল্টে গেলে সব শেষ। তারপর আর যে এক পা, দুই পা করে এগিয়ে যায় কারাগারের সেই গভীর অন্ধকার সেলের দিকে, যেখানে অপেক্ষা করছে সোফিয়া জাওয়ান। গভীর নিরাপত্তায় ঘেরা সেই কারাগারের ভেতরের কক্ষটা অন্য সব কক্ষের মতো নয়, এটা যেন বন্দিত্বের আড়ালে লুকিয়ে থাকা এক বিলাসবহুল নিঃসঙ্গতা। দেয়ালে উষ্ণ আলো, কোনায় নীরব ক্যামেরা, চারদিকে শব্দরোধী কাজ, তবু এই নীরবতার মাঝেই যেন চিৎকার করছে এক নারীর অস্থিরতা। সোফিয়া জাওয়ান বড় সোফাটায় বসে আছে। তার আঙুলগুলো বারবার একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে, আবার ছুটে যাচ্ছে। ঠোঁট কাঁপছে, চোখ লালচে, সে একমনে বিড়বিড় করে বলেই যাচ্ছে, ইকবাল, ইকবাল তুমি কোথায়? তোমার কিছু হয়নি তো? কেউ তোমার গায়ে হাত দিয়েছে? আমি কাউকে ছাড়বো না, কাউকে না। ঠিক তখনই দরজার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে আরজে। সোফিয়ার এখনো তাকে খেয়াল করেনি তাকে। আরজে কিতকাল শুধু তাকিয়ে থাকলো গার দিকে। তার সেই চোখে রাগ নেই, ঘৃণা নেই, বরং একটা অদ্ভুত ক্লান্তি, কতগুলো অভিযোগ আর গভীর ভাঙন। সে খুব ভালো করেই জানে সোফিয়া না চাইলে এখানে তাকে নিয়ে আসার সাধ্য কারো নেই, আর সোফিয়া এখানে একটা কারণেই আসতে পারে, সেটা হলো তার বাবা ইকবাল জাওয়ান। নিশ্চয় তাকে নিয়ে ব্ল্যাকমেইল করে এত সহজে এখানে নিয়ে এসেছে। না হয় সোফিয়া চাইলে এই মুহূর্তেও বের হয়ে যেতে পারবে। আর যে তাকিয়ে থাকলো তার জন্মদাত্রীর দিকে। সে জানে এই নারী শুধু একজন অপরাধী নয়, এই নারী তার মা। হাজারো কোটি পাপ করলেও সত্যটা কোনোদিনও পরিবর্তন হবে না যে এটাই তার জন্ম দেওয়া মা। কিন্তু এই মাই তাকে দানব বানিয়েছে। হঠাৎ সোফিয়া মুখ তুলে তাকায়। আর যে কে দেখামাত্রই যেন পাগলের মতো দৌড়ে আসে তার দিকে। এক ন্যানো সেকেন্ড দেরি না করে এলোমেলো চিত্তে বলতে থাকে, রনো, রনো, ওরা তোমার ড্যাডকে নিয়ে গেছে। আমি জানি না কোথায় নিয়ে গেছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে নিয়ে আসো তোমার ড্যাডকে আমার কাছে। প্লিজ, প্লিজ রনো, আমার ইকবালকে এনে দাও। ও অন্ধকারে একা থাকতে ভীষণ ভয় পায়। তুমি তো জানো ওর প্রবিয়া আছে। সোফিয়া আরজের গাল দু হাতে ধরে কাঁপতে কাঁপতে ফের বলে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, শুনছো? আমি পারবো না, ওরা ওর কিছু করে ফেলবে। তুমি কিছু করো রনো, তুমি পারবে, তুমি সব পারবে। আরজে চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তারপর হঠাৎ দুই হাতে সোফিয়ার বাহু চেপে ধরে ঝাঁকিয়ে ওঠে, গর্জে ওঠে, মমো, স্টপ, প্লিজ, স্টপ ইট। তার গর্জনের সাথে সাথে সোফিয়া থেমে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ছেলের দিকে। আরজের গলা ভারী হয়ে আসে। এখানেই থেমে যাও মমো, প্লিজ, তোমার এই পাগলামি বন্ধ করো। আরজে একটু থেমে তারপর খুব নিচু স্বরে ধারালো কণ্ঠে বলে, ড্যাডকে কেউ নিয়ে যায়নি, তুমি নিজেই তাকে শেষ করেছো। আরজে তার বাক্যটা সম্পন্ন করার আগেই সোফিয়া এক ঝটকা মেরে আরজের হাত সরিয়ে দেয়। বারবার মাথা নাড়িয়ে বলতে থাকে, না, 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 তুমি মিথ্যে বলছো। ইকবাল বেঁচে আছে, ও এখানেই আছে, আমার কাছেই আছে, শুধু, শুধু ওর দেহটা ওরা নিয়ে গেছে। সে পিছিয়ে গিয়ে আবার সোফায় বসে মাথা নাড়তে থাকে অনবরত। ওকে নিয়ে আসো, রনো, তুমি নিয়ে আসো। আমি জানি তুমি পারবে। আর যে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে হুডির টুপিটা খুলে ফেলে। তার চোখে তখন আর কোনো রাগ নেই, শুধু একটা ভাঙা সন্তানের অসহায়তা। সে একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে এগিয়ে যায়। সোফিয়ার সামনে দাঁড়িয়ে ধীরে বসে বলে, মমো, তুমি জানো তুমি কি চেয়েছিলে? বিপরীত পাশ থেকে নীরবতা কাটিয়ে কোন শব্দ এলো না। সোফিয়া চুপ, একদম চুপ। আর যে তাকিয়ে থাকে তার চোখে। তুমি ভালোবাসা চাওনি, তুমি চেয়েছিলে ক্ষমতা। তুমি মমতা ছেড়ে ক্ষমতার পিছনে দৌড়েছ। আর আজ দেখো, তোমার সেই ক্ষমতা তোমাকে কি দিয়েছে? একটা ফাঁকা ঘর, চারপাশে বন্দুক, আর তোমার নিজের ছেলে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে থামতে বলছে। কেন তুমি মমতা চাইলে না মমো? জানো, ওই সারহাদকে আমার মাঝে মাঝে ভাগ্যবান মনে হয়। কেননা ওর মা একা হয়ে সন্তানের ভবিষ্যতের জন্য পুরো পৃথিবীর সাথে লড়ে গেছে। আর তুমি ক্ষমতার জন্য। সে একটু ঝুঁকে এসে বলে, তুমি সব জিততে চেয়েছিলে মমো, কিন্তু শেষে তুমি সব হারিয়েছ। ড্যাড, আমি, তুমি নিজেও। সোফিয়ার চোখে পানি এসে জমে, কিন্তু সে মাথা নাড়িয়ে আরজেকে থামিয়ে বলে, না, না, আমি কিছু হারাইনি। আমার ইকবাল আছে, তুমি ওকে নিয়ে আসো। আরজে চোখ বন্ধ করে ফেলে এক সেকেন্ড। তারপর আবার বলে, এই সাম্রাজ্য, এই অন্ধকার, এই রক্ত, এগুলো কিছুই তোমাকে শান্তি দেয়নি মমো। এখনো দেবে না। এখানেই থেমে যাও, প্লিজ, আর এগিও না।
সোফিয়া হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, আমি থামবো না, আমি ইকবালকে নিয়ে আসব। যারা ওকে ছুঁয়েছে তাদের সবাইকে মেরে ফেলবো। তার চোখে আবার সেই পুরনো উন্মাদনা জ্বলে ওঠে। আর যে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ, তারপর খুব শান্ত গলায় বলে, কাল তোমাকে করতে নেওয়া হবে। আমি সব ঠিক করে দেব আর তোমাকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেব, যেখানে তুমি আর কাউকে ক্ষতি করতে পারবে না, আর নিজেকেও না। আর যে একটু থেমে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আওড়ায়, এটাই আমার শেষ চেষ্টা, মোমো, তোমাকে বাঁচানোর। বিপরীতে সোফিয়া কোনো প্রত্যুত্তর করে না। সে শুধু ফিসফিস করে, ইকবাল, আমার ইকবাল। আর যে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, একবার শেষবারের মতো তাকায় তার মায়ের দিকে। তার চোখে তখন একসাথে ভালোবাসা, ঘৃণা আর অসীম ক্লান্তি জমে আছে। তারপর সে ঘুরে দরজার দিকে হাঁটতে থাকে। পেছনে পড়ে থাকে একটা ভাঙা সাম্রাজ্যের রানী আর এক মায়ের হারিয়ে যাওয়া বাস্তবতা। ভারী কাঠের টেবিল, দেয়ালে আন্তর্জাতিক সংস্থার সিলমোহর, চারদিকে ফাইলের স্তূপ আর মাঝখানে বসে আছেন দিলরুবা খানম। তার চোখের ভেতরে জমে থাকা ক্ষোভ স্পষ্ট। সে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে টেবিলের ওপারে বসা আর্যের দিকে, যে হেলান দিয়ে বসে আছে চেয়ারে, মাথা সামান্য নিচু করে, হাতের মুঠোফোনে সম্পূর্ণ ধ্যান তার। দিলরুবা খানম ফাইল খুলে তার সামনে রেখে রুক্ষ স্বরে বলে, তুমি কি জানো এই ফাইলটা কি? আর্যের তরফ থেকে কোনো উত্তর আসে না। মিসেস দিলরুবা খানম দন্ত খিচিয়ে বলে, এটা সোফিয়া জাওয়ানের সম্পূর্ণ অপরাধের রেকর্ড। প্রতিটা অপারেশন, প্রতিটা ট্রানজকশন, প্রতিটা হত্যাকাণ্ড। আর প্রতিটা পেজে তোমার নাম হাইলাইট করা। দাজে বি কিং। আর্যের আঙুল থামে না। আর্যের এমন হেয়ালিপনা সহ্য হচ্ছে না বিপরীতের ভদ্রমহিলার। দিলরুবা খানমের চোখে রাগে জ্বলে ওঠে। তিনি ফাইলটা জোরে টেবিলে আছড়ে রেখে বলে, আরজে, আমি তোমার সাথে কথা বলছি। সোফিয়ার প্রতিটা কাজে তুমি ইনভলভড। মানি লন্ডারিং, আন্ডারওয়ার্ল্ড অপারেশন, ইলিগ্যাল ট্রায়াল, সবকিছুর সাথে তোমার কানেকশন আছে। আর আমি নিজে আই উইটনেস। সোফিয়া বেজমেন্ট থেকে সবটা সামলাতো আর তুমি বাহির থেকে। আর যে ধীরে ধীরে স্ক্রল করছে, এখনো যেন শুনছেই না। দিলরুবা খানম গর্জে ওঠে, তুমি কি ভাবছো তুমি আইনের বাইরে? এবারও বিপরীত পাশ থেকে সুররি নীরবতা ভেসে এলো। এই নির্বতাই যেন তাকে আরো ক্ষিপ্ত করে তোলে। দিলরুবা খানম দাঁড়িয়ে পড়েন। তুমি বুঝতে পারছো তোমার পরিণতি কি হতে যাচ্ছে? তোমার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। তোমাকে গ্রেফতার করা হবে, ট্রায়াল হবে, এবং আমি নিশ্চিত করব তুমি তোমার প্রতিটা অপরাধের শাস্তি পাও। এই মুহূর্তে আর্যের আঙুল থামে, কিন্তু সে এখনো মাথা তোলে না। দিলরুবা খানম দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠেন, আরজে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তার এই বাক্যটা বের হওয়ার পর আরজে ফোনটা নামিয়ে রাখে। এবার সে মাথা তোলে তাকায়। দৃষ্টি সোজা গিয়ে পড়ে দিলরুবা খানমের চোখে। ধীরে ধীরে তার ঠোঁটে ফুটে ওঠে বাঁকা হাসি। আরজে কিছু না বলে হাতের ফোনটা এগিয়ে দেয় মিসেস দিলরুবা খানমের দিকে। দিলরুবা খানম ভ্রু কুঁচকে স্ক্রিনে দেখা মাত্রই তার চেহারাটা ফ্যাকাশে হয়ে যায় এক মুহূর্তে। তিনি ধীরে ধীরে আবার চেয়ারে বসে পড়ে। আজ সারা পৃথিবী জুড়ে উত্তাল এক ঝড় বয়ে যাচ্ছে। কেননা প্রতিটা টেলিভিশনের পর্দা, মোবাইলের স্ক্রিন, সোশ্যাল মিডিয়ার প্রতিটা ফিড, সবখানেই একটাই নাম ঘুরছে, সোফিয়া জাওয়ান। যে নাম একসময় মানবতার প্রতীক হিসেবে তুলে ধরা হতো প্রতিটা ক্যামেরার সামনে, আজ সেই নাম উচ্চারিত হচ্ছে ঘৃণা, ক্ষোভ আর বিস্ময়। বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো একের পর এক ব্রেকিং নিউজ চালাচ্ছে। গ্লোবাল ক্রাইম সিন্ডিকেট এক্সপোজড, ফিলানোথ্রোপিস টার্নড মাস্টারমাইন্ড অব ডার্কনেস, দ্য ফল অব সোফিয়া জাওয়ান। ক্যামেরার সামনে দাঁড়িয়ে জার্নালিস্টরা নিরেট কণ্ঠে বলছে, যে নারী এতদিন নিজেকে সমাজসেবী হিসেবে উপস্থাপন করেছেন, আজ তার আসল চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। আমাদের হাতে এসেছে এমন সব প্রমাণ, যা প্রমাণ করে তিনি শুধু একজন অপরাধী নন, বরং একটি আন্তর্জাতিক অপরাধ সাম্রাজ্যের মূল নকশাকার। পিছনের স্ক্রিনে একের পর এক ফুটে উঠছে ডকুমেন্ট, ভিডিও, অডিও ক্লিপ, অবৈধ অস্ত্র চুক্তির ফুটেজ, গোপন ল্যাব যেখানে মানুষের ওপর নিষ্ঠুর পরীক্ষা চালানো হয়েছে, ব্যাংকিং রেকর্ড, হাজার হাজার কোটি টাকার মানি লন্ডারিং, ক্রিপ্টো লেনদেনের গোপন চ্যানেল, ব্ল্যাকমেইল, অপহরণ, রাজনৈতিক প্রভাব খাটানো, সবকিছুর প্রমাণ জনগণের সামনে খোলাসা করা হচ্ছে। প্রতিটা বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে প্রায় একই কথা বলা হচ্ছে, উই আর নট জাস্ট লুকিং অ্যাট ক্রাইমস, উই আর উইটনেসিং আ সিস্টেম অব হরর। দিস ইজ বিয়ন্ড করাপশন, দিস ইজ অর্গানাইজড ডার্কনেস। আর এখানে শুধু যে সোফিয়ার মুখোশ উন্মোচিত হয়েছে তা না, তার সাথে জড়িত ব্যক্তিগণ এক এক করে সামনে আসতে শুরু করেছে। বেরিয়ে আসছে সেই সব মুখ যারা এতদিন ক্ষমতার শীর্ষে বসেছিল।
দেশের প্রভাবশালী মন্ত্রী ও কর্মকর্তাদের নাম ভেসে উঠছে, যেমন অর্থমন্ত্রী মন্ত্রী রাশেদ করিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহবুবুল আলম, বাণিজ্য উপদেষ্টা তানভীর হোসেন, ডিজি ইন্টেলিজেন্স আরিফুল কবির প্রমুখ রয়েছেন এই কাতারে। এদের প্রত্যেকের সাথে সোফিয়ার গোপন বৈঠকের ছবি, লেনদেনের প্রমাণ সবকিছু এখন প্রকাশ্যে। এছাড়াও তারা সোফিয়ার প্রাইভেট ফার্ম হাউসের রেগুলার গেস্ট ছিল। এমনকি আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে এই জাল। ভারত সহ অন্যান্য দেশের কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তার ছবিও পাওয়া গেছে, যাদের মধ্যে আলী মির্জা, রাজীব মেহতা, ভিক্টর আলভারেজ অন্যতম। তাদের সাথে সোফিয়ার অবৈধ অস্ত্র চুক্তির ছবি, বিলাসবহুল ইয়টে গোপন মিটিং, এমনকি ব্যক্তিগত, অশ্লীল ও কেলেঙ্কারিপূর্ণ মুহূর্তের ছবিগুলোও ফাঁস হয়ে গেছে। প্রতিটা প্ল্যাটফর্মে একটাই আলোচনা, এই সাম্রাজ্য কতদিন ধরে চলছিল, আর কারা কারা জড়িত। এদিকে আজ হাইকোর্টের সামনে মানুষের যেন ঢল নেমেছে। চারদিক জুড়ে ব্যানার, প্ল্যাকার্ড আর লোকমুখে প্রতিধ্বনিত হচ্ছে একই স্লোগান, সোফিয়া জাওয়ানের ফাতারা চিহ্ন সি চাই, দুর্নীতিবাজ মন্ত্রীদের বিচার চাই, মানবতার নামে প্রতারণার বিচার চাই। পুলিশ ব্যারিকেড দিয়ে কোনোভাবে জনতাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু উত্তেজনা এতটাই তীব্র যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। মিসেস দিলরুবা খানম আগেই অনুমান করতে পেরেছেন সত্যিটা জানাজানি হলে এমন হবে, এজন্য তিনি সোফিয়াকে আকাশপথে আনার ব্যবস্থা করেছেন, না হয় এই বিক্ষুব্ধ জনতার হাতে যেকোনো সময় যেকোনো অপ্রত্যাশিত কিছু ঘটে যেতে পারে। তাই হাইকোর্ট প্রাঙ্গণের আকাশটা যেন আজ অন্যরকম ভারী। মাটিতে মানুষের ঢল, আর আকাশে ঘুরছে একের পর এক হেলিকপ্টার। হঠাৎই একটা কালো মিলিটারি হেলিকপ্টার নিচে নামতে শুরু করে। প্রচণ্ড বাতাসে চারপাশের ব্যানার উড়ে যায়, আর ছাদের ওপর তৈরি অস্থায়ী ল্যান্ডিং জোনে সেটি ধীরে ধীরে নামে। চারপাশে আগে থেকেই প্রস্তুত ইন্টারপোলের স্পেশাল ইউনিট, কালো বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, নাইট ভিশন গগলস, হাতে অত্যাধুনিক রাইফেল নিয়ে প্রতিটা কোণ কভার করে দাঁড়িয়ে আছে তারা। হেলিকপ্টারের দরজা খুলতেই প্রথমে নামে দুজন ইন্টারপোল অফিসার। তারপর মাঝখানে শক্ত করে ঘিরে ধরে নামানো হয় সোফিয়া জাওয়ানকে। তার হাতকড়া বাঁধা, কিন্তু মুখে একরত্তি ভয়ের ছিটে ফোঁটাও নেই। চোখে অদ্ভুত এক শূন্যতা, আর কোথাও যেন হারিয়ে যাওয়া উন্মাদনা। কাল রাতেই তার সমস্ত নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যাতে সে তার লোকেদের সাথে যোগাযোগ করতে না পারে। এই মুহূর্তে সোফিয়ার চারপাশে অস্ত্র তাক করা, স্নাইপাররা ছাদের চার কোণে পজিশন নিয়েছে। এক মুহূর্তের জন্যও ঢিল দেওয়া হচ্ছে না। নিচে দাঁড়িয়ে থাকা জনতা কিছুই দেখতে পাচ্ছে না ঠিকমতো, কিন্তু খবর ছড়িয়ে পড়তেই গর্জে ওঠে তারা। তাদের কণ্ঠস্বর এখান পর্যন্ত শোনা যাচ্ছে, ওই শয়তানকে নামাও, ফাতারা চিহ্ন সি চাই, বিচার চাই। অন্যদিকে কোর্টের প্রধান গেট দিয়ে একের পর এক আনা হচ্ছে সেই সব মন্ত্রী, কর্মকর্তা, প্রভাবশালী মুখদের। এদের মধ্যে ওয়াসিম হায়দার ও সাজেদুল হকও আছে। ওয়াসিম হায়দার ও আলী মির্জা সোফিয়ার বেশিরভাগ বিজনেসে জড়িত ছিলেন। তাদেরকে গাড়ি থেকে নামিয়ে সরাসরি জনসম্মুখের ভেতর দিয়ে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ ব্যারিকেড দিয়েও জনতাকে পুরোপুরি আটকাতে পারছে না। মানুষের শক্তি যেন আজ দ্বিগুণ হয়েছে। তারা ঝাঁপিয়ে পড়তে চাইছে তাদের উপর, সাথে মুখে বলাবলি করছে, এই চোর, দেশ বিক্রি করেছিস, তোদের জন্য আমরা মরেছি। কেউ জুতা ছুঁড়ে মারছে তাদের উপর, কেউ পানির বোতল ছুঁড়ছে, কেউ থুথু ফেলছে তাদের দিকে। ওয়াসিম হায়দার মাথা নিচু করে হাঁটছে, কিন্তু তবুও জনতার রাগ থামছে না। তারা তাকে উদ্দেশ্য করে বলছে, জেনারেল হয়ে এই কাজ, লজ্জা করো না। পুলিশ প্রাণপণ চেষ্টা করে ব্যারিকেড দিয়ে জনতা আটকে কোনোমতে তাদের ভেতরে নিয়ে যাওয়া হয়। তাদের যাওয়ার পিছন দিক দিয়েই আরেকটা কনভয় এসে থামে। কালো কাচঢাকা গাড়ির দরজা খুলে নামে প্রথমে এজাজ আরিয়ান। তারা দ্রুত পিছনের দরজা খুলে দাঁড়ায়। সেখান থেকে ধীরে নামে সারহাদ চৌধুরী। তার পেছনের গাড়ি থেকে নামে সিতারা আদিল, তার সাথে তালহা আদিল। তালহা হসপিটাল থেকে এসেছে আজকে। সে এতদিন বন্দি ও অনাহার, মানসিক ও শারীরিক অত্যাচারের কারণে সে ভীষণ দুর্বল হয়ে পড়েছে। শেষ গাড়ি থেকে নেমে আসেন মিসেস দিলরুবা খানম। এক মুহূর্তেই মিডিয়া, সাংবাদিক, জনতা সবাই তাদের ঘিরে ধরে। মাইক্রোফোন সামনে তুলে ধরে একের পর এক প্রশ্ন ছুড়তে থাকে তাদের দিকে। ম্যাডাম, সোফিয়ার শাস্তি কি হবে? ওকে কি ফাঁসি দেওয়া হবে? তার সাথে জড়িত সবাই কি গ্রেফতার হবে? আরও নানারকম প্রশ্ন করা হচ্ছে তাদের। সিতারা আদিল কিছুক্ষণ চারদিকে তাকিয়ে থেকে ঠান্ডা স্বরে প্রত্যুত্তর করে, আইন তার নিজের পথে চলবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা দোষী তাদের প্রত্যেককে শাস্তি পেতেই হবে। পাশ থেকে মিসেস দিলরুবা খানম বলে ওঠে, এই অপরাধের বিচার অবশ্যই হবে, এবং এমন শাস্তি হবে যা ভবিষ্যতে কেউ করার সাহস পাবে না। চারপাশে আবার স্লোগানে ভরে ওঠে,
বিচার চাই, বিচার চাই। তারপর ধীরে ধীরে পুলিশ, স্পেশাল ফোর্স, ইন্টারপোল সবাই মিলে পথ তৈরি করে দেয়। সারহাদ, সিতারা, তালহা, দিলরুবা সবাই একসাথে এগিয়ে যায় আদালতের ভেতরের দিকে। ভোরের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ব্ল্যাক ম্যানশনের চারপাশে। রাতের অন্ধকার এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু আকাশের কিনারে ফিকে সোনালি আলো উকি দিচ্ছে। এদিকে ম্যানশনের ভেতরে আর্যের রুমে বড় কাচের জানালা দিয়ে ভোরের আলো ঢুকে পড়েছে। ঘরের মাঝখানে আয়নার সামনে দাঁড়িয়ে আছে সানা। সে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিচ্ছে। আজ সে করতে যাবে, সত্য বলবে, ন্যায়ের পক্ষে দাঁড়াবে। মিসেস দিলরুবা খানমের সাথে তার সকালেই কথা হয়ে গেছে। ঈশানী করতে যাবে না, সে আরভিকে নিয়ে নিজের রুমে খেলছে। রিজভি রাতেই ঈশানীকে রেখে ফিরে গেছে। এসপি বাসিয়া কেউই আসেনি, সবাই হসপিটালে। সানাও কোর্ট থেকে ডিরেক্ট হসপিটালে চলে যাবে। হঠাৎ আয়নায় রমণীর চোখ পড়ে পেছনে দাঁড়িয়ে থাকা আর্যের দিকে, যে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে সানার দিকে নিঃশব্দে গভীর দৃষ্টিতে। যেন রমণীর ভিতর সহ পড়ে নিতে চাইছে। সানা এক মুহূর্ত তাকিয়ে থেকে তারপর কোনো কথা না বলে আবার মুখ ফিরিয়ে নিজেকে প্রস্তুত করতে থাকে। আর্য ধীরে ধীরে এগিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায় তার পাশে। নিচু স্বরে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? বিপরীতে রমণী নিজের কাজে বহাল থেকে নির্বিকার চিত্তে বলে, করতে। কেন? অপরাধীর বিরুদ্ধে প্রমাণ দিতে, ন্যায়ের পক্ষে কথা বলতে। একটু থেমে তারপর যোগ করে, যা করা উচিত সেটাই করতে। আর্য তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ধীরে হাত তুলে সানার কপালের চুলগুলো সরিয়ে তারপর খুব শান্ত স্বরে বলে, তুমি বুঝতে পারছো তুমি কি করতে যাচ্ছ? খুব ভালো করেই বুঝতে পারছি। ডু ইউ নো তুমি কার বিরুদ্ধে দাঁড়াচ্ছ? সানা এবার হাত থামিয়ে আর্যের দিকে তাকিয়ে তার চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে শুধালো, আই আন্ডারস্ট্যান্ড দ্যাটস ইউর মাদার, বাট মিস্টার জওয়ান, ইউ নট আন্ডারস্ট্যান্ড দ্যাটস মাই এনিমি। আর্য একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তাকে শোধরে বলে, ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, হ্যাঁ, ওই একটা হলেই হলো। আমার ভুলের পিছনে পড়া বন্ধ করুন। তারপর দুজনের দৃষ্টি একে অপরের মধ্যে আটকে থাকে। আর্য ধীরে বলে, সবকিছু এত সহজ না ওয়াইফি। আমার জন্য খুবই সহজ। ভুল মানে ভুল, অপরাধ মানে অপরাধ। তুমি আবেগ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছ, কেননা আমার বিবেক কাজ করা বন্ধ করে দিয়েছে। আর যদি এই সিদ্ধান্ত তোমাকে আমার বিপরীতে দাঁড় করাই, তাহলেও দাঁড়াবো। একবারও ভাববে না আমার কথা? আপনি কি একবারও ভেবেছেন ওই মানুষগুলোর কথা যারা তার কারণে শেষ হয়ে গেছে? এটুকু বলে সানা থেমে সামনের মানবের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে তাকে বোঝার চেষ্টা করেছে। না, বিপরীতে থাকা মানবকে সে বরাবরের মতোই বুঝতে ব্যর্থ। তাই ভ্রু কুঁচকে সন্দিহান গলায় প্রশ্ন করে, মিস্টার জওয়ান, যদি আপনাকে চুজ করতে হয়, আমার আর আপনার মায়ের মধ্যে যে কোনো একজন, তাহলে আপনি কাকে চুজ করবেন? রমণী প্রশ্ন করার পর কয়েক মুহূর্ত কেটে যায়, কিন্তু বিপক্ষে কোন প্রত্যুত্তর নেই। কক্ষে নেমে আসে ভারী নীরবতা। এইদিকে সানা অপেক্ষা করছে তার জবাবের। না, নীরবতা বেদ করে কিছু এলো না। কয়েক পল এভাবে কেটে যাওয়ার পর সানার ঠোঁটের কোণে তিক্ত হাসি টেনে আওড়ায়। দেখলেন, আপনাকে এখনো ভাবতে হচ্ছে। আর্য এবার চোখ তুলে সরাসরি তার দিকে তাকায়। গম্ভীর স্বরে বলে, উহু, আমি ভাবছি, এত কিছু হওয়ার পরও তুমি এই প্রশ্নটা কিভাবে করলে? মানে, ইউ নো, আই উইল চুজ ইউ। রমণী ভ্রু কুঁচকে বলে, আর ইউ শিওর? আর্য একটানে তাকে নিজের কাছে নিয়ে এসে তার চোখে চোখ গেঁথে বলে, অ্যাগেনস্ট দ্য ওয়ার্ল্ড, অ্যাগেনস্ট এভরিওয়ান, ইউ র দ্য চয়েস আই ল এভার মেক। সানা ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে তার এমন জবাবে। কিন্তু সে সেটা আর্যকে দেখতে না দিয়ে তার বুকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, মিস্টার জওয়ান, আপনার ফ্ল্যাট দিন দিন উন্নতি হচ্ছে। এখন এটা ভাবুন, সেই ফাইলগুলোতে আপনার নামও আছে, রণবীর। বিপরীতে নিস্তব্ধতা, তারপর আর্যের ঠোঁটে ধীরে ধীরে বাঁকা হাসি ফুটে ওঠে। সে কিছু না বলে শুধু তাকিয়ে থাকে। তারপর হঠাৎ হাত তুলে সানার ঘাড়ের পেছনে শক্ত করে ধরে একটানে তাকে নিজের দিকে টেনে আনে। সানা অবাক হয়ে কিছু বলার আগেই তার ঠোঁট ডুবিয়ে দেয় সানার ঠোঁটে। হাইকোর্টের সামনে তখনও উত্তাল জনসমুদ্র, স্লোগান, চিৎকার, ক্যামেরার ফ্ল্যাশে চারপাশ ঝলসে যাচ্ছে। ঠিক তখনই দূর থেকে শোনা যায় একসাথে বহু ইঞ্জিনের গর্জন। পরপর কালো গাড়ির কনভয় ঢুকে পড়ে হাইকোর্ট প্রাঙ্গণে এমনভাবে, যেন পুরো এলাকাটাকেই ঘিরে ফেলতে এসেছে। একটার পর একটা গাড়ি থামে, দরজা খুলে নেমে আসে সশস্ত্র গার্ডরা। কালো স্যুট, কানে কমিউনিকেশন ডিভাইস, হাতে অত্যাধুনিক অস্ত্র। মুহূর্তের মধ্যে তারা চারপাশ ঘিরে জনতাকে সরিয়ে দিয়ে তৈরি করে ফেলে একটা নিখুঁত নিরাপত্তা বলয়।
সামনের গাড়িটার দরজা খুলে নামে কাইলিন। সে ধীরে নিজের কোটটা ঠিক করে তারপর এগিয়ে যায় পিছনের গাড়ির দিকে। পিছনের গাড়ির দরজা খুলতেই ধীরে স্থির ভঙ্গিতে নেমে আসে কালো স্যুট পরা আরজে। তার চোয়াল শক্ত, চোখে সেই পরিচিত শীতল আগুন। ক্যামেরার ফ্ল্যাশ একসাথে জ্বলে ওঠে তার উপর, কিন্তু সে একবারও তাকায় না কারো দিকে। আরজে ধীরে পাশের দরজার দিকে এগিয়ে যায়। হাত বাড়িয়ে দরজা খুলতেই ভিতর থেকে নেমে আসে সানা। সে নামতেই এক পলক সামনে তাকিয়েই থমকে যায়। নজরে আসে, যে জনসমুদ্র এতক্ষণ আগুনের মতো উত্তাল ছিল, সেই মানুষগুলো এখন নিস্তব্ধ। মুখে কোন চিৎকার নেই, স্লোগান নেই, শুধু নীরব দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে আরজের দিকে। সানা ভ্রু কুঁচকে চারপাশে তাকায়। তার চোখে ফুটে ওঠে স্পষ্ট বিস্ময়। সে তো ভেবেছিল এই জনতা আরজেকে দেখলেই ক্ষিপ্ত হয়ে উঠবে, হয়তো আক্রমণও করবে। কিন্তু এখানে সবাই নিজে থেকেই সরে দুপাশে রাস্তা করে দিচ্ছে। না কেউ কিছু বলছে আর না কোন প্রতিক্রিয়া দেখাচ্ছে, শুধু তাকিয়ে আছে। সানা ধীরে আরজের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, এটা কি হচ্ছে? আরজে ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টেনে কিছু না বলে তার হাতটা ধরে নিচু স্বরে আওড়ায়, লেটস গো। সানা গো ধরে দাঁড়িয়ে আছে। না, আগে বলুন, এরা এমন আচরণ করছে কেন? কি ভালো লাগছে না তোমার? তুমি তো এটা নিয়েই টেনশন করছিলে। আপনি মজা করছেন, আমি সিরিয়াস। আরজে কোনরূপ প্রত্যুত্তর না করে সানার হাতটা শক্ত করে চেপে ধরে ধীরে ধীরে এগিয়ে যায় কোর্টের ভেতরের দিকে।